ঠিক আছে, সবকিছু ঠিক আছে তাই তো? হুম। আচ্ছা, এখন দেখো আমরা শুরু করতেছি হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অলরেডি হয়তো তোমরা এই চ্যাপ্টারটা কোনোভাবে দেখা গেল রিডিং পড়ে গেছো, অথবা বুঝে পড়ো, না বুঝে পড়ো, কোনো না কোনো ভাবে পড়ে গেছো, অথবা নাইন টেনে হয়তো এর কিছু কিছু টপিক পাইছিলা তাই তো? এখন দেখো, হ্যাঁ। একটু মাইকটা অফ রাখবা, যখন কোনো কিছু বলবা তখন মাইকটা অন করে বলবা, নাহলে একটা নয়েজ আসে। আচ্ছা আচ্ছা দেখো, স্যার, আমি তো হেডফোন ইউজ করেছি, কোনো নয়েজ আসছিস আমারটা? হ্যাঁ একটা নয়েজ আসে। দেখো, প্রাণীর বিভিন্নতা কাকে বলে? বিভিন্নতা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা বিভিন্নতা বলতে বুঝি যে একটা প্রাণী থেকে যে আরেকটা প্রাণী আলাদা, তাই না? তাহলে বিভিন্নতা বলতে আমরা বুঝি কিন্তু আলাদা, তার মানে একটা প্রাণী থেকে যখন আমরা আরেকটা প্রাণীকে আলাদা করতে পারি, এটা অনেকভাবে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীকে আমরা আলাদাভাবে দেখতে পারি, বুঝতে পারি যে এই প্রাণীটা আলাদা আছে, এই প্রাণীটা এটার থেকে আলাদা। এই যে আলাদা হওয়াটা, এটাকেই বলা হয় প্রাণীর বিভিন্নতা। এবং এটা কতগুলা কারণে হয়। জিন জিনগতভাবে হয়, প্রজাতিগতভাবে হয় এবং বাস্তুতান্ত্রিকগতভাবে হয়। এই যে আমরা তিনটা ভাগে যে এটাকে আলাদা করতে পারি, এটাকেই বলা হয় হচ্ছে প্রাণীর বিভিন্নতা। আশা করি জিনিসটা বোঝা গেছে তাই তো? আচ্ছা, এখন দেখো, এই যে প্রাণীর যে আমি যে জিনগতভাবে যে আলাদা করতেছি, জিনগতভাবে যে আমি আলাদা করতেছি, এটা হচ্ছে একই প্রজাতির, দেখো বিভিন্ন বৈচিত্র্য হতে পারে। প্রজাতি একই কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য হতে পারে। যেমন একই মানুষের ক্ষেত্রে আমরা এক একটা মানুষ থেকে আরেকটা মানুষকে কিন্তু আমরা আলাদা করতে পারি, পারি না? দেখা গেল কেউ একটু লম্বা, কেউ একটু খাটো। আমরা অলরেডি জিনের চ্যাপ্টারে দেখছি এই জিনিসগুলা। তাহলে একজন থেকে আরেকজন যে আমরা এই যে আলাদা করতে পারতেছি, এই যে জিনের কারণে একজন থেকে আরেকজন যে আলাদা হচ্ছে, এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্য কোনটা? দেখা গেল যে বিভিন্ন প্রজাতির, যদি আমরা মুরগির ক্ষেত্রে হিসাব করি, দেখবা যে এক প্রজাতির মুরগি আর এক প্রজাতির মুরগির সাথে মেলে না। বা যদি আমি মনে করি, মনে করো যে আমাদের প্রজাতি, এক একটা প্রজাতির বৈশিষ্ট্য, একই প্রাণীর বিভিন্ন প্রজাতি থাকতে পারে। মানুষের যদি বলি মানুষের ক্ষেত্রে বলি যে হোমো সাপিয়েন্স, তাই না? এখন এই যে প্রজাতি সাপিয়েন্সটা যদি অন্য প্রজাতি হইতো, যে অন্য কোনো কিছু হইতো, তাহলে কিন্তু এটার বৈশিষ্ট্যটা আলাদা হইতো। যদি আমি আমি যদি মানুষ থেকে শিম্পাঞ্জির কথা বলি, আম, তো সেক্ষেত্রে কিন্তু দেখবা যে এদের বৈশিষ্ট্য কিন্তু অনেকটা একই, কিন্তু এদের প্রজাতির কারণে একটা থেকে আরেকটা আলাদা। ঠিক আছে, এরপরে আসো বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলি। বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে হচ্ছে যে এটা পরিবেশগত বৈশিষ্ট্য। দেখা গেল এরকম যদি হয় যে সুন্দরবনের বাঘ আর অন্য একটা বনের বাঘ, দুইটা বনের বাঘের কিন্তু একটা পার্থক্য, দেখবা যে এদের আচার আচরণগত একটা পার্থক্য আছে। এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যে পরিবেশগতভাবে এই বৈচিত্র্যটা হয়ে থাকে। এই তিনটা জিনিস কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। আমি তো জাবেদের কণ্ঠ শুনতে চাইতেছি, জাবেদ কি আসো? স্যার আমি আসি, টেবিলেই আছি স্যার। টেবিলেই আসো, কিন্তু তুমি কি বুঝতে পারতেছো যা যা বললাম? বুঝতে পারছো? জি স্যার, সম্ভবত। আচ্ছা, সম্ভবত বুঝতে পারছো। এবার আসো শ্রেণীবিন্যাস। আমরা শ্রেণীবিন্যাসটা মোটামুটি আমরা 9-10 এ পড়ছিলাম মনে হয়। যে শ্রেণীবিন্যাস হচ্ছে ট্যাক্সোনমি, মানেই হচ্ছে শ্রেণীবিন্যাস। এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এটা তোমরা আগে পাইছো। আর তার লেখা একটা বই ছিল সিস্টেমা ন্যাচারি, সিস্টেমা ন্যাচারাই। তো এই সিস্টেমা ন্যাচারাই মধ্যে আসলে এই শ্রেণীবিন্যাস সম্পর্কে সে ধারণা দিছিল। এই বই থেকে আমরা ধারণা পাই দ্বিপদ নামকরণের। দ্বিপদ নামকরণ সাধারণত গণ এবং প্রজাতি, এই দুইটা, এটা মনে হয় আগে পাইছো, পাইছো না? গণ এবং প্রজাতি, এই দুইটা নাম হচ্ছে দ্বিপদ হ্যাঁ স্যার, নামকরণ পেয়েছি। ব্যবহার করা হয়। দ্বিপদ নামকরণের মোট ধাপ আছে কয়টা? 7টা। তার মানে আমি যদি শ্রেণীবিন্যাসে সহজে বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রাণীকে যদি আমরা, একটা প্রাণী মনে করো পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলোকে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে জানা ইম্পসিবল ব্যাপার। সো আমরা কি করতেছি, একই ধরনের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা ধাপে ধাপে বিন্যস্ত করতে পারি, তাহলেই তাকে আমরা বলবো শ্রেণীবিন্যাস। ঠিক আছে, যে এই প্রাণী জগতের যে প্রাণীগুলোকে আছে, এগুলোকে যদি আমরা ধাপে ধাপে
এদের বৈশিষ্ট্যগুলোকে আমরা জানতে পারি, বিন্যস্ত করতে পারি, তখনই আমরা এটাকে বলবো শ্রেণীবিন্যাস। এর প্রতিটা ধাপ কি, এর এক একটা ধাপকে বলা হয় হচ্ছে ট্যাক্সন। ঠিক আছে, এর এক একটা ধাপকে বলা হয় ট্যাক্সন। যদি আমরা এরকম বলি যে সাধারণত শ্রেণীবিন্যাসের মধ্যে যে এগুলা থাকে সেগুলো হচ্ছে, আমরা যদি এখানে লিখি যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর হচ্ছে প্রজাতি, মোট কয়টা? মোট হচ্ছে 7টা, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7টা। তাহলে এই 7টার মধ্যে থেকে আবার পর্বের পরে উপপর্ব চলে আসতে পারে। তো এই কয়টা জিনিস হচ্ছে এই প্রত্যেকটা ধাপকে, এর এক একটা ধাপকে বলা হয় হচ্ছে ট্যাক্সন। এই জিনিসটা মনে রাখবা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের অনেকগুলা ভিত্তি আছে, যে বিভিন্ন তলের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, ভূণ স্তরের উপরে ভাগ করতে পারি, প্রতিসাম্যতার উপরে ভাগ করতে পারি, খণ্ডায়নের উপর ভাগ করতে পারি, অঞ্চলায়নের উপরে ভাগ করতে পারি। তার মানে এর প্রত্যেকটা জিনিসের উপরে আমরা আলাদা আলাদা করে এটা ভাগ করতে পারি। এখন যদি আমরা একটু তলের বিষয় হিসাব করি, বিভিন্ন তলের ক্ষেত্রে দেখো একটা মানুষের ছবি হয়তো দেখতে পাচ্তেছো। স্যার এরকম মানে আমরা কি প্রশ্ন করবো আপনার পড়ানোর ভিতরে? হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। স্যার খণ্ডায়নটা ঠিক বুঝেনি স্যার। আচ্ছা, আমি এখনো খণ্ডায়ন বুঝাই নাই, আমি সামনে যখন যাব তখন খণ্ডায়নটা বুঝতে পারবো, সবগুলাই বুঝাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তো আসো আমরা প্রথমে বিভিন্ন, এই যে প্রথমে আমরা বিভিন্ন তল হিসাব করছি না, আমরা একটু বিভিন্ন তলটা দেখি আসলে তলটা কি কি। তাহলে বিভিন্ন তলের কথা যদি আমরা বলি, এই একটা মানুষ দেখতেছো, মানুষটার সামনের একটা অংশ এবং পিছনের একটা অংশ। এই যে সামনের যে অংশটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এবং পিছনের যে অংশটা এটাকে বলা হয় পোস্টেরিয়র। আমার মনে হয় এটা বোঝা গেছে, তাই না? একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র। এছাড়া উপরের দিকে যে অংশটা এটাকে বলা হয় সুপেরিয়র, আর নিচের দিকের অংশটাকে বলা হয় ইনফেরিয়র। এটুকু কি বুঝতে পারছো? সামনে হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনে হচ্ছে পোস্টেরিয়র, উপরে হচ্ছে সুপেরিয়র, নিচে হচ্ছে ইনফেরিয়র। এটুকু কি বোঝা গেছে? স্যার এটা একটু ঝামেলা বুঝছি, মানে অনেকগুলো তো আছে এর ভিতরে অপশন। আচ্ছা, এইগুলো আমি এখনো দেখাইনি, আমি শুধু সুপিরিয়র, ইনফেরিয়র আর হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এই 4টা জিনিস দেখাইছি। এই যে ভদ্রলোকটা দাঁড়ায় আছে দেখো, এনার যে সামনের যে অংশটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর পিছনের যে অংশটা এটা হচ্ছে পোস্টেরিয়র, তাই তো? আর উপরের যে অংশটা এটাকে বলতেছি আমরা সুপেরিয়র, আর নিচের যে অংশটা এটাকে বলতেছি আমরা ইনফেরিয়র। এটুকু কি বোঝা গেছে? সুপার মানে কি উপরে, সুপ্রিম মানে কি উপরে বলি না আমরা, সুপার সুপার উপরে, উপরে বোঝায় না? তাহলে সেই জন্য আমরা সেখান থেকে মনে রাখবো হচ্ছে সুপেরিয়র উপরে, ইনফেরিয়র হচ্ছে নিচে, আর অ্যান্টেরিয়র সামনে, আর পোস্টেরিয়র হচ্ছে পিছনে। এটুকু কি বোঝা যাবে? বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি বুঝছি। আর জাবেদ কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পরের জিনিসটা দেখি, তাহলে এখান থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এবার দেখো, আমরা সুপেরিয়র ইনফেরিয়রটা আমরা কিন্তু দেখছিলাম, তাই না? সুপেরিয়র ইনফেরিয়রটা আমরা চিনতে পারছি না, যে উপর আর নিচ, একটা সুপেরিয়র আর একটা ইনফেরিয়র। এখন এইখানে এইখানে একটু খেয়াল করো, একটা হচ্ছে লেটারাল আর একটা হচ্ছে ভেন্ট্রাল। ভেন্ট্রাল এখানে নাই না? আচ্ছা এইখানে আছে, আমরা একটু ভেন্ট্রাল পরে দেখাচ্ছি। তাহলে দেখো, আমরা যদি একটা হাতের দেখি, হাতটা কিন্তু নিচের দিকে আছে। এই যে নিচের দিকে যে হাতের যে অংশটা আছে এটাকে বলা হয় ডিস্টাল, আর উপরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় প্রক্সিমাল। মনে থাকবে, নিচের অংশটা হচ্ছে ডিস্টাল আর উপরের অংশটা হচ্ছে প্রক্সিমাল। তার মানে একটা মানব দেহের যদি উপরের অংশ হচ্ছে সুপিরিয়র, কিন্তু এটার যদি আমি যদি একটা হাত বিবেচনা করি, তাহলে এই অংশটা হচ্ছে প্রক্সিমাল আর এই অংশটা হচ্ছে ডিস্টাল। তার মানে এটা সুপিরিয়রের পরের অংশ, সুপিরিয়রের নিচে স্যার প্রক্সিমাল। হ্যাঁ বলো। স্যার এই জায়গা কি মানে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝানো হচ্ছে, নাকি এই মানব দেহটারে আপনার একটা উদাহরণ হিসেবে ধরা হচ্ছে? বোঝানো হচ্ছে মানব দেহের তলগুলা, যে মানব দেহের তলগুলা কি রকম, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমরা একটু হাতটাকে কল্পনা করি, যে এটা হাতটা মনে করো এখানে আছে, তাহলে এই এই হাত সোজাসুজি দেখো, লেটারাল অংশটা কি খেয়াল করছো? যে একেবারে আমরা মাঝখান বরাবর, একটা মানুষের যদি মাঝখান বরাবর অংশ আমরা ভাগ করি, দেখো মাঝখান বরাবর ভাগ করলে এটা দুইটা অংশে বিভক্ত হয়েছে, এই এক পাশ আর এই এক পাশ। এটা কি খেয়াল করছো? তো এই যে মাঝখান বরাবর যে অংশটা এটাকে বলি আমরা মিডিয়াল। মনে থাকবে, এটা হচ্ছে
মিডিয়াল, এই অংশটাকে বলি আমরা মিডিয়াল। আর এই মিডিয়ালের এই যে দুইটা পাশ পাইছি না, এই একটা পাশ আর এই একটা পাশ, এটাকে বলা হয় লেটারাল। এটুকু কি ক্লিয়ার হয়েছে? স্যার দুই সাইডে লেটারাল বলা হয়? হ্যাঁ, এই যে দুইটা এই যে আমি মাঝখান বরাবর একটা রেখা দিয়ে ভাগ করে আমি দুইটা পাশ পাইছি না, জি স্যার। এই জন্য এই দুইটাকে বলা হয় হচ্ছে লেটারাল। লেটারাল। পাশ পাইছি, এটা হচ্ছে লেটারাল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মিডিয়াল আর লেটারাল এই দুইটা জিনিস একটু মনে রাখবা। আহ, এছাড়া হচ্ছে পোস্টেরিয়রের এই এই দিকটাকে ডরসাল বলা হয়, সামনের এই দিকটাকে হচ্ছে ভেন্ট্রাল বলা হয়। এটা মোটামুটি আমরা উপর থেকে বুঝতে পারছি, এখানে আর নতুন করে কিছু নাই। মিডিয়াল আর লেটারালটা মনে হয় বুঝতে পারছো। এই যে বরাবর দেখো, এই যে ভদ্রমহিলা দাঁড়ায় আছে, এনার যে একদম পোস্ত বরাবর একদম মাঝখান বরাবর যে ভাগ করা হয়েছে, এটা মিডিয়াল। আর এই যে দুই সাইড, এটাকে বলা হয় লেটারাল। তাহলে মিডিয়াল, লেটারাল, ইনফেরিয়র, সুপিরিয়র, আর হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই জিনিসগুলা কি বোঝা গেছে? একটু কথা বলো, এটুকু এগুলা কি বোঝা গেছে এটুকু? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আশা করি ক্লিয়ার হয়ে যাবে পরে আরো। আচ্ছা, এবার দেখো আমরা ভ্রূণ স্তর সম্পর্কে একটু জানি। তার মানে আমরা এই যে উপরে যে জাবেদ বলছিল যে এই জায়গার সবগুলা বুঝতে পারেনি, তার মানে আমরা কিন্তু একটা কমপ্লিট করছি, বিভিন্ন তলটা কমপ্লিট করছি। এবার আমরা একটু ভ্রূণ স্তরের দিকে যদি যাই, ভ্রূণ স্তরের ভিত্তিতে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ভ্রূণ স্তরের ভিত্তিতে সাধারণত ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে। ভ্রূণীয় স্তর, এটার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীকে হচ্ছে অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্ম, এই 3 ভাগে ভাগ করা যায়। আর দ্বিস্তরী প্রাণী তো বোঝোই যে অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম 2 ভাগে ভাগ করা যায়। তো ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম এই 3টা ভাগে ভাগ করা যায়। একটু মনে রাখবা, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম আর মেসোডার্ম। আমি যদি বলি একেবারে বাইরের অংশ, একটা বাইরের অংশ হচ্ছে অ্যাক্টোডার্ম, বাইরের যে অংশটা, আর একেবারে ভিতরের অংশটা হচ্ছে অ্যান্ডোডার্ম। ঠিক আছে? ডার্ম মানে ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে একটা বাইরের অংশ আর একটা ভিতরের অংশ। তাহলে ভিতরের যে অংশটা সেটা হচ্ছে অ্যান্ডোডার্ম, বাইরের অংশটা হচ্ছে অ্যাক্টোডার্ম। আর ভিতরে ছোট্ট করে একটা আরেকটা অংশ থাকে, এটা হচ্ছে মেসোডার্ম। এটা সাধারণত তোমার ত্রিস্তরী প্রাণীদের আরেকটা মাঝে ছোট্ট একটা স্তর থাকে, এটাকে হচ্ছে বলি আমরা মেসোডার্ম। যখন আমরা ত্রিস্তরী প্রাণী সম্পর্কে পড়বো, যখন সিলোম পড়বো, তখন আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হব। এখানে পেরিটোনিয়াম পর্দা থাকে, এগুলো আমরা পরবর্তীতে ক্লিয়ার হব। এটা কি বুঝতে পারছো? মানুষ তো দ্বিস্তরী প্রাণী, তাই না? হ্যাঁ, মানুষ দ্বিস্তরী প্রাণী। স্যার মানে কত স্তরী বললেন? আচ্ছা, দ্বিস্তরী প্রাণীগুলা হয় কি, এগুলো আস্তে আস্তে মনে করো নিম্ন স্তর থেকে আমরা পর্ব যখন পর্ব, যে কয়টা পর্ব আছে মানুষের পর্ব আছে কয়টা? 9টা। মানে টোটাল পর্ব আছে, প্রাণী জগতের পর্ব আছে 9টা, তাই না? তো যখন আমরা পর্বগুলো পড়বো, ওই পর্বগুলা নিম্ন স্তর থেকে সাধারণত উচ্চ স্তরের দিকে যায়। ঠিক আছে? যখন প্রথম দিকের প্রাণীগুলা সাধারণত নিম্ন স্তরের হয়, সেগুলো হচ্ছে দ্বিস্তরী, আস্তে আস্তে এটা ত্রিস্তরীর দিকে যায়, উন্নত হয়। যখন আমরা পড়বো তখন আমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, একটু এখানে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন আছে। যেমন দ্বিস্তরী প্রাণীর মেসোডার্মের পরিবর্তে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। দ্বিস্তরী প্রাণীর মেসোডার্মের পরিবর্তে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। দ্বিস্তরী প্রাণীর নিডারিয়া পর্বের প্রাণীগুলোরে সাধারণত আমরা দ্বিস্তরী বলি। আর ত্রিস্তরী প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে বাকি পর্বের প্রাণীরা হচ্ছে ত্রিস্তরী। মানে প্লাটিহেলমিনথেস পর্যন্ত সাধারণত দ্বিস্তরী, মানে এর আগ পর্যন্ত। এবার প্লাটিহেলমিনথেস থেকে বাকিগুলা হচ্ছে ত্রিস্তরী। এটা একটু মনে রাখবা, এগুলা যখন আমরা এই পর্বগুলো পড়বো আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপ্টটা। আচ্ছা, আজকে আমরা শুধু এটুকুই দেখবো, কারণ আমরা আজকে অনেকে এখনো আসে না, আমার আবার 8:30টায় ক্লাস আছে আর একটা। তো প্রতিসাম্যতা পর্যন্ত একটু দেখবো। তাহলে প্রতিসাম্যতাটা কি? প্রতিসাম্যটা হচ্ছে সমান সদৃশ অংশে ভাগ করা। একটু বইটা দেখো, বইটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রতিসাম্যতা বলতে বোঝাই হচ্ছে সমান সদৃশ অংশে ভাগ করা। যেমন আমি যদি যে কোনো একটা প্রাণীকে হিসাব করি, একটা প্রাণী আছে মনে করো, এই প্রাণীটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব।
যখন আমি কয়েকটা তিনটা অংশে যদি আমরা ভাগ করি, এই তিনটা অংশ একই রকম দেখতে হবে, তখন আমরা তাকে বলবো এটা মানে এটার প্রতিসম মানে প্রতিসম অংশ বা প্রতিসাম্যতা, তখন আমরা বলবো এটা প্রতিসাম্য। ঠিক আছে? যখন আমরা এই একটা প্রাণীকে যখন আমরা তিনটা অংশে যদি ভাগ করি, তিনটা অংশই যদি একই রকম দেখতে হয়, তখন হচ্ছে সেটা প্রতিসাম্যতা। ঠিক আছে? তো প্রতিসাম্যতাকে সাধারণত কতগুলো ভাগে ভাগ করা যায়? অরীয় প্রতিসাম্যতা, গোলীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, অপ্রতিসাম্য, আর হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যতা কোনটা? অরীয় প্রতিসাম্য হচ্ছে হাইড্রা। তো এটা একটু মনে রাখবা। অরীয় প্রতিসাম্য বলতে বোঝায় হচ্ছে যেগুলা, মানে আমি একটু সহজে বুঝাই দিই আগে। প্রথমে আমি গোলীয় প্রতিসাম্যটা বুঝাই। গোলীয় প্রতিসাম্যটা হচ্ছে, মনে করো একটা গোলক যদি তুমি চিন্তা করো, তাহলে গোলক যদি চিন্তা করো, তখন গোলকটাকে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি না? ভাগ করতে পারি। তো এই যে গোলীয় প্রতিসাম্যটাকে যখন আমরা মনে করো ভাগ করব, তখন ভাগ করলে এটা মনে হবে যে একটা বৃত্তের ভাগ, একটা গোলকের ভাগ। এই ধরনের প্রাণীগুলোকে বলবো আমরা গোলীয় প্রতিসাম্য। এটা আমরা শর্টকাটে, এইখান থেকে সাধারণত অবজেক্টিভ বেশি আসে, তো আমাদের উদাহরণগুলো মাস্ট বি মনে রাখতে হবে। তো আমরা যদি একটু এখান থেকে মনে রাখি যে ভলভো, একটু খেয়াল করো, ভলভো, রেডিও, হেলিও, দেখো সবগুলো একই রকম না? দেখো এগুলো কিন্তু সব টার্মগুলো একই মনে হইতেছে না? যে গোলীয়, ভলভো, রেডিও, হেলিও, নামগুলো সব একই রকম লাগতেছে? আসো তোমরা না স্যার চলে গেলে? কিছুটা, স্যার আসিস তো স্যার, হ্যাঁ, কিছুটা একই রকম। আচ্ছা, তাহলে যদি অবজেক্টিভ আসে যে ভলভো, রেডিও, হেলিও, এই নামগুলো যদি থাকে, তখন গোলীয় প্রতিসাম্য লিখে দিতে পারবা না? আশা করি স্যার। আচ্ছা, পারবা। এরপরে খেয়াল করো, আচ্ছা অরিওটা আমি একবার একটু বুঝাইয়ে দিই। অরিওটা হচ্ছে যখন মনে করো একটা প্রাণীকে যখন ভাগ করব, সমান এক জোড়া প্রাণী, মানে এক জোড়া অংশে বিভক্ত হবে। একটা প্রাণীকে যখন আমরা ভাগ করব, তখন যদি এটা সমান এক জোড়া অংশে বিভক্ত হয়, এক জোড়া বুঝো, মানে সমান দুইটা অংশে ভাগ হয়ে যায়, ভাগ করা যায়, তখন তাকে বলবো আমরা অরীয় প্রতিসম। এটা হচ্ছে হাইড্রা। সহজে মনে রাখবা, এটা হচ্ছে নিডারিয়া পর্বের যে প্রাণীগুলা, হাইড্রা। তাহলে অরীয় প্রতিসম হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা, আর দ্বি-অরীয় প্রতিসম হচ্ছে সমান চার ভাগে ভাগ করা। অর্থাৎ সমান, এটা যদি দুই ভাগ হয় তাহলে ওইটা হবে সমান চার ভাগে ভাগ করা। ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে দ্বি-অরীয় প্রতিসম। বোঝা গেছে? তাহলে অরীয় প্রতিসম হচ্ছে কোনটা? যদি সমান দুইটা তলে ভাগ করতে পারি আমরা, তাহলে তাকে আমরা বলবো দ্বি-অরীয় প্রতিসম। আর যখন আমরা অরীয় প্রতিসম, আর যখন আমরা চারটা তলে ভাগ করতে পারবো, তখন সেটাকে বলবো দ্বি-অরীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কোনটা? দ্বিপার্শ্বীয় প্রতিসম তো যে কোনো একটা প্রাণীকে যদি তুমি মাঝখান থেকে দুইটা পাশে ভাগ করতে পারো, অর্থাৎ এটা ভাগ করলে দুইটা সাইড হবে। যদি মনে করো এমন একটা হয় যে একটা প্রজাপতিকে যদি তুমি ভাগ করো, একটা প্রজাপতি, মনে করো একটা প্রজাপতি, তো এই প্রজাপতিটাকে যখন তুমি ভাগ করবা মাঝখান দিয়ে, সমান দুইটা খণ্ডে ভাগ হবে না? দুইটা পাশে ভাগ হবে না? এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই ধরনের প্রতিসমতাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, জাবেদ বলো তো, মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে সেটা কেমন প্রতিসম হবে? স্যার মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হবে সম্ভব। ভেরি গুড। তাহলে মানুষকে যখন আমরা ভাগ করতে পারবো, সেটাও হবে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, এগুলো একটু আরেকটা স্যার, আর মানে প্রতিটা প্রতিসাম্যের একটা একটা সহজ সহজ উদাহরণ দিলে হয়তো ভালো হতো বুঝছি স্যার। সহজ উদাহরণ দিলে ভালো হতো, তাই? তোর বইয়ে সহজ উদাহরণই দেওয়া আছে। মোটামুটি প্রতিসাম্যতা পর্যন্তই থাকবে, এই পর্যন্ত মোটামুটি কইরো। এখানে বেশ কিছু টপিকস আছে, এই চ্যাপ্টারটা আমরা একটু আস্তে আস্তে করে আগাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের ভুনীয় স্তরটাও হয়ে গেছে, প্রতিসাম্যতাও হয়ে গেছে। আর একটা ব্যাপার, নতুন বইয়ে আরো কিছু ভাগে ভাগ করছে, এগুলাও আমরা দেখবানি। আপাতত এগুলা একটু কঠিন আছে, এই কটা একটু দেখো। ঠিক আছে? তাহলে দেখবা কি, প্রতিসাম্যতা দেখবা, স্তর দেখবা, ভুনীয় স্তরের উপর ভিত্তি করে, আর হচ্ছে তল কয়টা দেখবা। এইটুকু থাকবে পড়া।